আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জি, আমি আজকে আমরা সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় খুব সয়লাব। কেউ কেউ বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করে ফেলেছেন, কেউ কেউ বলছেন আগামী শুক্রবার তিনি পদত্যাগ করবেন, এবং নতুন রাষ্ট্রপতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা যে নাসিমুল গনি যিনি মন্ত্রী পরিষদ সচিব তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আমি একটু জানতে চাই, আপনি সরকারি দলের সিনিয়র একজন সদস্য, আপনার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন আছে কিনা, এবং রাষ্ট্রপতির পদত্যাগের প্রেক্ষাপট তৈরি হয়েছে কিনা? জনাব ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা জাতীয়, আর আমি জাতীয় রাজনীতি করি, আর আমি সরকারি দল হিসাবে না, এমপি হিসাবে নয়, ফজলুর রহমান হিসাবে, রাজনীতিবিদ হিসাবে উত্তরটা দিতে চাই। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, আমি ওনাকে দীর্ঘদিন যাবৎ চিনি। যদি বলেন কবে থেকে, আমি বলবো 71 থেকে। 1971 সনে আমরা একসাথে দেরাদুনের ট্রেনিং করছি, তান্ডুয়াতে, পাবনা এবং কিশোরগঞ্জ, মানে ময়মনসিংহ। পাবনা এবং ময়মনসিংহ এর ট্রেনিংটা এক কোর্সে একসাথে করছি। আমি তখন থেকেই তাকে, পাবনার অনেককেই চিনি, ওনাকেও চিনি। উনি একটা পর্যায়ে চাকরিতে চলে গেলেন। উনি 75 পর্যন্ত সঠিকভাবে পলিটিক্স করে চাকরিতে চলে গেলেন, এবং উনি বিচারক হিসাবে চাকরি করলেন। তারপরে অন্যান্য চাকরিও করেছেন। কিন্তু আমি যতটুকু তাকে চিনি, দোষ ত্রুটি প্রত্যেক মানুষেরই থাকে। মানুষ হিসাবে এর চেয়ে খুব মানে পরিষ্কার মানুষ বাংলাদেশে খুব বেশি আছে, এটা ঠিক না। তার মধ্যে সাহস আছে, সিদ্ধান্ত নেওয়ার গুণাবলী আছে, দেশের প্রতি ভালোবাসা আছে। বিভিন্ন কারণে বিভিন্ন সময় চেয়ারে থাকলে পরে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়, রং বেরঙের সিদ্ধান্ত। আমি এটাকে বলি রং। এই সিদ্ধান্তটা নেওয়ায় তারা যাদের হাতে ক্ষমতা থাকে। কাজেই এর বাইরে যদি চিন্তা করেন, মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, উনি কিন্তু সাহসী মানুষ এবং সঠিক মানুষ। দেখেন, ইউনূসের মতো একটা ক্রিমিনাল সরকারের সাথেও কিন্তু সে 1.5 বছর রয়েছে, ক্রিমিনাল। এবং তার বাসায় এটা, মানে তার বঙ্গভবন এটা করাইছে, কত কিছু করাইছে, ছবি নামাইছে, কত কিছু। তখন কিন্তু তুমি ভয়ে পদত্যাগ করেননি। পদত্যাগ করলে পরে কিন্তু এই দেশটা পাকিস্তানের দিকে আরো এক ধাপ আগায় যাইত। এখন বিএনপি ক্ষমতা এসেছে, সেটাও 4 মাসের উপরে চলে গেছে। মনেই করতে পারে যে তাদের নিজস্ব একজন রাষ্ট্রপতি প্রয়োজন। তারা আওয়ামী লীগ আমরা রাষ্ট্রপতিকে বা আওয়ামী লীগ পার্লামেন্টের রাষ্ট্রপতিকে, তারা যে রাষ্ট্রপতি 18 সনের পার্লামেন্ট দ্বারা নির্বাচিত, নাও রাখতে পারে। এটা বিএনপির সিদ্ধান্ত, এবং আমার দল সিদ্ধান্ত নিলে আমি এর বাইরে যাব কেন? আমি তো এর বাইরে যাব না। কিন্তু একটা কথা বলি, কি বললেন, কি গনি, কি গনির নাম নাসিমুল গনি শুনছি। উনি হলেন বাংলাদেশের সর্বোচ্চ আমলা। এইটা আমি শার্টটা পরছি না, এটা পুরা। আমার শার্টের নিচে একটা গেঞ্জি আছে, এটা নতুন, এবং একজনে খুব দামি একটা গেঞ্জি দিছে, শার্টের চেয়ে দামি বেশি। কিন্তু গেঞ্জি কোনো সময় শার্টের উপরে মানুষ পরে না, পরলে বেকল কয়, তাহলে পাগল কয়। আমলা সে যত বড়ই হোক, সে রাজনীতিবিদের উপরে না। আমলা, তাকে আমি অনার করি জ্ঞানের জন্য, গুণের জন্য। বিসিএস পরীক্ষা, সিএসপি অনার করব, কিন্তু তার দীর্ঘদিনের যে চাকরি জীবনের যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরটা তাকে শিখাইছে আদেশ পালন করা, আদেশ দান করা নয়। যে সারা জীবন আদেশ পালন করছে, ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার, সে যত উপরের চেয়ারেই বসুক, সে আর বলতে পারবে না এই আমি আদেশ দিলাম। আদেশ দিতে পারে একমাত্র রাজনীতিবিদ, যে দেশের জন্য সবকিছু করছে। আমলা তার আমলাতন্ত্রকে আদেশ দিতে পারে,
আমলা নিচের আমলাদেরকে জুনিয়র, কিন্তু আমলা পাবলিককে আদেশ দেওয়ার মতো তার মরালিটি সৃষ্টি হয়নি। আমি জানি না দল কাকে করবে, উনাকেও করতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই না একজন আমলা দেশ সম্পর্কে যার কোনো ধরনের পথঘাট বলেন, দেশের মানুষের মানসিকতা বলেন, দেশের মানুষের ইতিহাস বলেন, যত কিছু আছে মানুষের জীবন যৌবনের সঙ্গে যুক্ত, মানুষের জীবন ধারার সঙ্গে যুক্ত, তার সঙ্গে যার একদিনের পরিচয় হয় না, আমলা হিসাবে হয়েছে কিন্তু নেতা হিসাবে হয় নাই। নেতা ছাড়া, রাজনীতিবিদ ছাড়া মানুষের সাথে পরিচয় হয় না। ক্ষেতেরাই কোথায় কোথায় বসে ঘাস কাটে, কোথায় খেওয়া ঘাট, এইগুলা যারা চিনে না, মানুষের দুঃখ কি, দুর্দশা কি, পৃথিবীর সঙ্গে একটা রাষ্ট্রের সম্পর্ক কি, বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছিল, আমরা তো প্রত্যেক আমলার ইতিহাস জানি। যারা বাংলাদেশের সঠিক ইতিহাসটাকে সম্মান করতে জানে না, আমলাদেরকে রাষ্ট্রপতি না করলে আমার ভালো লাগবে, তবে দল যদি করে কি করব, অগত্যা আমার। কিন্তু আমি আমলা রাষ্ট্রপতি চাই না। আমি চাই যেই হোক, আমাদের দল থেকে হোক আর বাড়িতে একজন রাজনীতিবিদ হোক। আর রাজনীতিবিদ হইলে আমাদের দলেও অনেক সিনিয়র লিডার এখন আছেন, যাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, জ্ঞান আছে, লেখাপড়া আছে, ইতিহাস আছে, জেল জুলুম অত্যাচারের সমস্ত কিছু যাদের জীবনে বহন করছে। আমাদের দলে বহুত মানুষ আছে এরকম, বিএনপিতে আছে। কাজেই সবকিছু বাদ দিয়ে একজন ওই আমলাকে আইনা যে সারা জীবন ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার করছে, আমি বুঝি না। আমি কোনো আমলাকে মনে করি না একজন রাজনীতিবিদের সময়। যত বড় আমলা, এই যে বললাম শার্ট কোন সময় গেঞ্জির নিচে, সব সময় শার্টের নিচে থাকে, তবে গেঞ্জির প্রয়োজন, কিন্তু শার্টের উপরে পরার জন্য শার্ট থাকবে উপরে, পলিটিশিয়ান থাকবে উপরে। আমি অনুষ্ঠান এমনিতে দীর্ঘায়িত করবো না আজকে। আর একটা শুধু ইস্যুটা বর্তমান চলমান রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া আমরা অন্যান্য জায়গায় দেখেছি। আমাদের দর্শকদের কাছে আমি প্রতিক্রিয়া চাই। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্স ইন্টারভিউতে বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান, ফিরবেন এবং তার দলবল সহ ফিরবেন। তিনি কি সত্যিকার অর্থে এটা পারবেন কিনা, বাংলাদেশের বাস্তবতা উনি কি ফিরবেন কিনা, আপনার কি মনে হয়? আপনিও তো চেনেন, এই পরিবার চেনেন, শেখ হাসিনাকে হারে হারে আপনি চেনেন, সেটা জানতে চাই। এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে দেখা গেছে বিএনপি ওইভাবে এটার জন্য চিন্তিত না বা দুশ্চিন্তা আছে এরকম মনে করার কোনো সুযোগ নাই। কিন্তু জুলাইয়ে যারা আন্দোলনে জড়িত বলে এখন যারা দাবি করে, যারা মব করেছে, তৌহিদি জনতা নামে রাস্তায় নেমেছে, এদের অ্যাটিটিউড দেখলে মনে হয় যে শেখ হাসিনা না আসলে ভালো হয়। এই সার্বিক ব্যাপারে আপনার একটু মন্তব্য আমি চাচ্ছি। আমি এটাতেই আজকের অনুষ্ঠান শেষ করবো। জনাব ফজলুর রহমান। আর কি করতে পারছে শেখ হাসিনা আমি জানি না। এই 2 বছরে তো একটা জিনিস করতে পারছে, এই যে বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়া একটা আওলা জাওলা লাগাই দিছে দেশটার মধ্যে। কথাটা বুঝছেন? তার মিত্র এবং শত্রুরা সবাই এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ছে যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা আসতেছে। এইটা করতে পারছে যে একটা কথা বলে সমস্ত ব্যাপারটাকে, সমস্ত জিনিসটাকে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হিসাবে করতে পারছে। এটা শেখ হাসিনাকে আমি কি বলবো, যে এটা একটা বুদ্ধিমতির মতো, অন্য কথাবার্তা যেরকমই বলবো, কিন্তু আসবো আমি কথাটা বইলা একটা আলোড়ন সৃষ্টি করছে। কিন্তু আমার ধারণা দেশ যদি তারেক রহমানের নেতৃত্বে এখন যেমন চলছে, যতটুকু চলছে, এইটুকু চললেও শেখ হাসিনার আসতে কষ্ট। কারণ শেখ হাসিনা সরকারের যারা ছিল হাইব্রিড মন্ত্রী টন্ত্রী যারা ছিল, ওইগুলোর আমি নাইবা বললাম। শেখ হাসিনাকে যদি আসতে হয় তাইলে শুধু হাইটা আইসা পড়বে, ওই যে বলে যে পদ্মা সেতুর উপর দিয়ে পাড়ায় আইসা পড়বে যশোর দিয়া, এইগুলা কথা মানুষ গল্প বানায়, এইগুলো দিয়ে ভালো সিনেমা হবে। কিন্তু তাকে আসতে হইলে দেশ বিদেশের সমর্থন লাগবে। জনসমর্থন কার কতটুকু আছে সেইটাতে যদি আমি নাও যাই, বাংলাদেশের ভিতরে বাহিরের যে শক্তিগুলো আছে, আমার জন্মের বেদনার পক্ষে বিপক্ষে যারা জড়িত ছিল, বাংলাদেশের জন্মের বেদনার সঙ্গে যারা পক্ষে বিপক্ষে জড়িত ছিল,
তাদের একটা কাজ এখানে আছে, সেই কাজটা কোন পক্ষে হবে, কিভাবে হবে, এইটার উপরে নির্ভর করবে শেখ হাসিনা দেশে আসতে পারবে। আর সাবজেক্টিভ কন্ডিশন বলতেছে বোধ হয় না, কিন্তু অবজেক্টিভ কন্ডিশন কি হবে এটা আমি বলতে পারবো না। কারণ আমি দেখলাম জাতিসংঘ ইতিমধ্যেই বলে দিছে যে বিচারটা নাকি সঠিক হয় নাই শেখ হাসিনার। আমি দেখছি একটা যদি কতটুকু সত্য আমি জানি না। হ্যাঁ, জাতিসংঘে এই অভিমতটা পোষণ করে যে বিচারটা নাকি সঠিক হয়নি। এরকম যদি জাতিসংঘ, আমেরিকা, ইন্ডিয়া, সোভিয়েত, রাশিয়া, চায়না মনে করে, এবং এই কথাগুলো যদি, এই মতামতটা, এই অভিমতটা যদি শেখ হাসিনার পক্ষে যায়, তখন দেখা যাইতে পারে জিনিসটা ভিন্ন রকম একটা ঘটনা ঘটতে পারে। এটা আন্তর্জাতিক রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা এসে পড়ো, অভিনন্দন অভিনন্দন, আর শেখ হাসিনা চলে যাও, দুইটা স্লোগানে প্লাস মাইনাস কিছু হবে, কিন্তু তার সমস্ত ব্যাপারটা 90% নির্ভর করবে অবজেক্টিভ কন্ডিশনের। আমি কি বুঝাইতে পারি? উনি যদি সত্যি চলে আসতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কে কি কোনো এফেক্ট পড়বে? উনি যদি সত্যি চলে আসতে পারেন, তাহলে বাংলাদেশ ইন্ডিয়া সমর্থনে যদি উনি আসেন, আন্তর্জাতিক শক্তির সমর্থনে। আন্তর্জাতিক শক্তি তো 4টা দেশের নাম বললাম, এনে পাকিস্তান, তুরস্ক আমি বলি নাই, কারণ পাকিস্তান, তুরস্ক আন্তর্জাতিক শক্তি না। তারা ওই দেশে যাতে এই সাম্প্রদায়িক রাজনীতি এবং কোনো কারণে মৌলবাদীরা যাতে টিকে থাকতে পারে, মৌলবাদীরা আমি খুব বেশি কঠিন মনে করি না, দেশের শত্রু মনে করি না, কিন্তু জঙ্গি রাজনীতি, এই হেফাজতে কি হরকাতুল জিহাদ, লস্করে তৈয়বা ইত্যাদি ইত্যাদি যারা আছেন, তাদের সাথে হইলো ওরা। কিন্তু ওই 4টা রাষ্ট্র, তারা যদি মনে করে যে শেখ হাসিনা যা করছে for the sake of everything, শেখ হাসিনা should go to her motherland, তাইলে শেখ হাসিনা আসতে পারবে। এই অঞ্চলের যে দেশগুলো আছে, এগুলোতে কি হচ্ছে না হচ্ছে, কি করতে হবে না করতে হবে, এগুলো সব কিন্তু সার্জিও গোরের চোখেই দেখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আসলে এটা আমরা যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তাহলে ভুলই হবে। কারণ হচ্ছে আমেরিকাতে রাষ্ট্রপতি পরিবর্তন হয়, মন্ত্রী পরিবর্তন হয়, কিন্তু তাদের নীতির পরিবর্তন হয় না। নীতি কিন্তু ঠিক, আমেরিকার নীতি কি রিপাবলিকান কি ডেমোক্রেট, ওদের পলিসি এক। মানে ওরা যদি একবার চিন্তা করে যে ঠিক আছে মাসুদরে ধৈর্য আমার মারতে হবে, এখন ডোনাল্ড ট্রাম্প চলে গেল, আমি রাশেদ আসলাম আমেরিকার প্রেসিডেন্ট, আমারও কিন্তু নীতি ওই যে মাসুদরে মারতে হবে। এটা হচ্ছে ওদের একটা জাতীয় নীতি। এই জিনিসটা সবচেয়ে ভালো আগে সকলকে বুঝতে হবে, এবং এরা এদের স্বার্থের বাহিরে কিছু বুঝে না। এখন আপনি বললেন যে এই বাংলাদেশে আসতে, দেখেন এই যে আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান যে কূটনীতিক আছেন দীনেশ ত্রিবেদী, ওনাকে দেওয়ার পরে, ওনাকে যখন ডিক্লার দিলেন যে উনি বাংলাদেশের কূটনীতিক হয়ে যাচ্ছেন এবং ওনাকে আপনার এই ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা দিলেন, সমস্ত নিয়ম নীতি ভঙ্গ করে সার্জিও গোরি কিন্তু দিয়েছিলেন, টুইট করেছিলেন ওনাকে ধন্যবাদ জানাই। এবং দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে সরাসরি সার্জিও গোরের সাথে ওখানে দেখা করেছিলেন। এইটা নিয়ে কিন্তু ভারতীয় অনেক সাংবাদিক ভারতের মিনিস্ট্রিতে কথা বলছে, তখন মিনিস্ট্রি বলছে দেখেন দীনেশ ত্রিবেদী উনি সার্জিও গোরের সাথে দেখা করেছেন, ওনারা আগেরই বন্ধু, পরিচিত বন্ধু বান্ধবের মতো, ওনারা একজন একজনের সাথে দেখা করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর সার্জিও গোর এমন এক জিনিস যে সে আসলে কূটনীতিক যেই ডেকোরাম বা কূটনীতিক এগুলো খুব একটা মানে না, স্বাধীন চেতা লোক সার্জিও গোর, উনি স্বাধীন চেতা, উনি কখন কি করেন কি একটা নিয়ম কানুন তো আছে, এরপরে বাহ্যিক ইয়েতে উনি অত না, উনি যে কারোর সাথে কথা বলেন, যে কারোর সাথে আড্ডা মারেন, যে কোনো জায়গায় বৈশও যান, এটা হচ্ছে কাহিনী। এখন ধরেন ওনারা দুইজন যখন বসছিলেন, তখন দুনিয়ার যা কথা হবে হোক, মাঝখানে বাংলাদেশ তো আসবে, এটা শিওর।
এই মুহূর্তে সার্জিও গোর যেটার জন্য আসছেন, আপনি যেটা বললেন, দেখেন আমারও কিন্তু এটা, আমি আপনাকে এটা বলবো না বা দর্শক শ্রোতা মন্ডলীকে বলবো না যে আমার কথা 100% শিওর হবে। আমি শুধু বলবো যে ডটগুলো একটু মিলানোর চেষ্টা করলে হয়তো আমরা অনেক কিছুই মিলাইতে পারবো। আমেরিকা চাইছি কি আমার দেশে? আমেরিকা আমার দেশে চাইছিল যে ব্যবসা বাণিজ্য চাইছে, এবং চাইছে হচ্ছে যে একটা করিডোর, যেখান দিয়ে উনি মায়ানমারকে 2-3 টুকরা করে হলো আর্থ রেয়ার গুলা নেওয়ার জন্য, এটা করিডোর। ওদের কিন্তু কোনো ইচ্ছাই নাই যে রোহিঙ্গাদেরকে ধাক্কায়া আরাকানে ঢুকাবে বা অমুক করবে তমুক করবে বা বাংলাদেশে আইসা 9টা পদ্মা সেতু আরো করবে, এরকম কোনো ইয়ে আমেরিকার নাই। আমেরিকার পৃথিবীর কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করে না। ওদের কাম হয়েছে ভাই ব্যবসা করব, আমার কাছ থেকে তুমি মাল কিনতে হবে, তোমার মাল আমার পছন্দ হলে নিব, না হলে নিব না, কিন্তু আমি যা যা মাল কমো আমার মাল এগুলো নিতে। ওদের হচ্ছে ব্যবসা, আমার টাকার দরকার, তোমরা কে কোথায় গেলা না গেলা সেটার বিষয়। এখন ওরা যখন করিডোর চাইছে তখন আমাদের সেনাপ্রধান সহ অনেকে বলছে ব্লাডি করিডোর, অমুক তমুক বহু কথা বলছে, একটু স্তিমিত হয়ে গেছে। এরপরও নির্বাচনের 3 দিন আগে বাণিজ্য চুক্তি মুক্তি কইরাতে একাকার কইরা ফেলাইছে। এর ভিতরে আমাদের ভাইয়া গেলেন মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে গেলেন চায়না, চায়না থেকে আসলেন গত 1 সপ্তাহ আগেই আপনার চাইনিজ ফরেন মিনিস্টার, চাইনিজ অ্যাম্বাসেডার, এরা বললেন কি যে করিডোরের কাজ শুরু হয়ে গেছে। ভাই করিডোরের কাজ ওই যে যেটা ইকোনমিক করিডোর বলতেছে ওরা, বাংলাদেশ তারপরে মায়ানমার হয়ে ইয়ে পর্যন্ত যাবে, কি বলে কুনমিং আপনার পর্যন্ত যাবে। কুমিং পর্যন্ত যাবে এই করিডোরটা। আপনারা বলতেন কই ভাই আমি তো বাংলাদেশে দেখতেছি না রেডিতে, না ভাই এটা হয়তো শুরু হয়ে গেছে চায়না থেকে, ওরা বলে ফেলছে মানে হয়ে গেছে যে এখানে। আর চায়না এমন এক জিনিস যে তারা যদি বলে যে এটা হবে বা হচ্ছে হইতেছে, তার মানে ওদের কাছে পয়সা আছে, শ্রমিক আছে, সব আছে, ওরা করতে পারে। ওরা যেই কাম সারা পৃথিবীর একটা, যেমন আপনার বাংলাদেশে বলেন কেন, ধরেন আমি ইউরোপেও দেখছি একটা 10 তলা বিল্ডিং তুলতে লাগে আমার এখানে 6 মাস, এইখানে চায়না কিন্তু এটা কিন্তু 1 মাসের ভেতরে কমপ্লিট করে দিয়ে দেয়, ছেড়ে দেয়। তো চায়না পারে, ওদের আছেও প্রযুক্তি, সবকিছু আছে। এইটা বলার পরে কিন্তু শুরু হয়ে গেছে কি আপনার এতদিন ওই যে ওরে করিডোর দিবেন না, কিন্তু এরা যখন করিডোর দিবেন, এখন হইলো কি জানেন, আমেরিকান সিআইএ তো আগেই অ্যাক্টিভ ছিল বাংলাদেশে, মোসাদ অ্যাক্টিভ ছিল হয়তো হালকা পাতলা, কিন্তু ওরাও অ্যাক্টিভ হয়ে গেল। র হালকা পাতলা যাই ছিল, র অ্যাক্টিভ হয়ে গেল। চাইনিজরা তো অ্যাক্টিভ আছেই, আর সিআইএ তো এখন আরো দ্বিগুণ শক্তিতে। কারণ কি, চায়নারে করিডোর দিবেন, চায়না দিয়ে ইকোনমি জোন কিনবেন, আর আমেরিকা, আমেরিকা যারা আপনাদের থেকে সবচেয়ে বেশি মাল নেই, যাদের সাথে আপনার বিজনেসের যে ইয়ে আছে সেইটাই আছে 20-30 বিলিয়ন ডলারের উপরে, আমারে আপনি করিডোর দিলেন না, আর যে চায়না থেকে আপনি খালি ইম্পোর্ট করেন, পাঠাইতে পারেন না, এক্সপোর্ট করতে পারেন না, সেই চায়নারে করিডোর দিতেছেন, এটা তো হবে না। এইটা নিয়ে একটা মনোমালিন্য বা মারামারি, এখানে তার বিমান দিয়ে কেউ কাউরে মারবে না, এটা হচ্ছে আপনি ইগো প্রবলেম হয়ে দাঁড়াইছে। এই কারণেই হয়তো আসছেন সার্জিও গোর। যেহেতু সার্জিও গোরকে আগেই সার্জিও গোর বলছে, আমেরিকা বলছে যে চায়না থেকে দূরে থাকতে হবে বাংলাদেশকে, মানে চায়নার সাথে দূরেই থাকতে হবে আপনার, চায়নার সাথে মাখামাখি চলবে না। আওয়ামী লীগ আমলে কি ছিল? আওয়ামী লীগ আমলে চায়নার সাথে সম্পর্ক ছিল, ভারতের সাথে সম্পর্ক ছিল, এদের সাথে। কেন দেখেন, ভারতের কাছে ওই পরিমাণ পয়সা নাই যে আমাদের লক্ষ লক্ষ ডলার দিয়ে আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিবে, না, এটা সম্ভব ছিল চায়নার। তো চায়নার সাথে বন্ধুত্ব ছিল, ঠিক আছে চায়না তুমি এটা করে দাও, এগুলো যে পদ্মা সেতু কিন্তু যা করছে চায়না করছে, কিন্তু জাপান আমাদের ইনভেস্ট করছে, এরাও করে দিছে। ভারত যা যা পারছে, যে তেল পাইপলাইন টাইপলাইন ডিজেল যেগুলো দিয়ে আসে ওগুলা করছে, খাদ্যদ্রব্যের এগুলা করছে। ভারতের ইয়ে ছিল যে ভাই আপনার দেশ থেকে কোনো মৌলবাদী আক্রমণ আমার দেশে হবে না, আমার দেশ ভাঙার কোনো ষড়যন্ত্র আপনার মাটিতে করবে না, এই গ্যারান্টি। ওই গ্যারান্টি পাইছে, ওরা করছে। সুতরাং ওরা যেহেতু চায়নার সাথে একটা গন্ডগোল ছিল ভারত চায়নার, তারপরও চায়নার ব্যাপারে কোনো কথা নেই, কারণ চায়না তো ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতেছে, মানে রেল সেতু রাস্তাঘাট করতেছে। আমেরিকা কিন্তু ওগুলা করে না। আবার আমেরিকার একটা ওই চুক্তিতে একটা জিনিস আছে, যার শত্রু আমেরিকা তার শত্রু, তারে আমি আর আপনারা শত্রু বানাইতে হবে। সবগুলো বিষয় নিয়ে মানে একটা জটিল পরিস্থিতি, জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে আছি। ব্রিক্সে যাইতে পারতেছি না আমরা।
এইদিকে চায়না, ভারত এবং চায়নার মধ্যে একটা সম্পর্ক মোটামুটি ওদের মধ্যে গলে গেছে, কারণ ওরা জানে চায়নার ভারতের দরকার আর ভারতেরও চায়নার দরকার। ওদের মধ্যে একটা পরিস্থিতি আসছে যে না, লিবারাল হওয়া দরকার। এইদিকে এখন যদি কুমিং পর্যন্ত যদি এই রোডস অ্যান্ড বেল্ট যায়, তো ভাই তাইলে আপনি আমারে দিলেন না কেন করিডোর? আমিও তো করিডোর চাইছি। কারণ আপনি ওই রাস্তা বানাইবেন, ওইখান দিয়ে যে চাইনিজরা যে ওই সামরিক জান্তারে যে অস্ত্র পাঠাইবো না, কামান পাঠাইবো না, বা বিমানের খোলা যন্ত্রাংশ পাঠাইবো না, তার গ্যারেন্টি কি? তো আমি আমেরিকা চাইছি, আমারে দিলেন না কেন? আপনার চায়নার সাথে বেশি মাখামাখি, এইসব গুলাই হবে। এবং হয়তো সরকারকে থ্রেটও করতে পারে, কারণ ওরা তো থ্রেট করতে তো আর আপনার সেকেন্ড দেরি করে না এখন। কারণ এটা আর আওয়ামী লীগ সরকার না যে যে কাজের বেটি মর্জিনা অমুক তমুক হাঁস এটা রাখতে। এরা তো ভয়ে আছে। দেখেন না, কয়েকদিন আগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গেছেন এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পরে। আমাদের দেশের যে আমেরিকান রাষ্ট্র, উনি আমির খসরু চৌধুরী মাহমুদের বাসায় গেছেন, অর্থমন্ত্রী। সেইখানে বসে তিনি আমাদের প্রধানমন্ত্রীকে ডেকেছেন এবং প্রধানমন্ত্রী যেতে বাধ্য হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায়, কথা বলতে বাধ্য হয়েছেন। পরে সাংবাদিকদের কি বললেন উনি, যে না আমরা বলছি যে আমেরিকা ওয়ার্ল্ড কাপে খেলতেছে, তো আপনি লং টাইমের জন্য বাজি ধরলে জিতবেন। তার মানে কি 50 টাকা বাজি ধরলে কি জিততো? আমেরিকা তো যাইতেই পারে না, সেমিফাইনাল উঠে। কথা কিন্তু ওরা ওইটা, কিন্তু ওরা যা করার করে দিয়ে গেছে। কারণ আমেরিকার রাষ্ট্রদূতরা যে কোনো সময় যে কারো কাছে যায়, এটা আগের মতো সেই সময় নাই। আওয়ামী লীগ সরকারের সময় ছিল যে তুমি একটা সচিব পর্যায়ের লোক, বেটা তুমি আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা কইতে হইব। ওরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দৌড়তো, আর এখন আমরা ওরা যেখানে বলে চায়ের দোকানে বললে সেখানেও দূরে হয়ে যায়। সুতরাং পরিস্থিতি সম্ভবত অনেক খারাপ। দেখেন কি হয়। উনি আসুক, সার্জিগর আসার পরে তো আরো অনেক কিছু ক্লিয়ার হবে। তবে এই যে কথাগুলো বললাম, এগুলো যদি একটু স্মরণে রাখেন, অনেক কিছুতে নিজেরাই মিলাইতে পারবেন। গত কয়েকদিন ধরে ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলের রাস্তা ও পার্কগুলো বিগত বহু বছরের মধ্যে দেখা সবচেয়ে বড় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। তরুণ আন্দোলনকারীরা এমন একটি জাতীয় পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি জানাচ্ছেন, যা তাদের মতে লাখ লাখ প্রার্থীর ন্যায্য সুযোগ ছিনিয়ে নিয়ে তাদের সাথে প্রতারণা করছে। ব্যঙ্গাত্মকভাবে গড়ে ওঠা ককরোচ বা তেলাপোকা জাতীয় পার্টির ব্যানারে আন্দোলনকারী তরুণরা ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তর ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেসের সমর্থন পাওয়ার পর এই আন্দোলনের গতি আরো বেড়েছে। সবশেষ 22শে জুলাই দিল্লির বাইরের কয়েকটি রাজ্যে তরুণদের উপস্থিতি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে অনেকে বলছেন, ককরোচ জনতা পার্টির নেতৃত্বে হওয়া এই আন্দোলন নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে দেশটির কেন্দ্রীয় সরকার এবং ক্ষমতাসীন বিজেপি এই আন্দোলনকে একটি গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। ভারত সরকারের দাবি, এই আন্দোলনের পেছনে বিদেশি অর্থায়ন এবং জর্জ সোরসের মতো ব্যক্তিদের মদদ রয়েছে, যা ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। অন্যদিকে বিজেপি বিরোধীদের অনেকে অতি আশাবাদী হয়ে গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশে জেনজি তরুণরা যেভাবে সরকার হটাতে পেরেছিল, ভারতের আন্দোলনকারীরা তেমন সফল হতে পারে কিনা সেই প্রশ্ন রেখেছেন। কিন্তু অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর রাজনৈতিক বাস্তবতার সাথে ভারতের রাজনৈতিক কাঠামো বিরাট পার্থক্য থাকায় যে দলের ফলোয়ার্স সংখ্যা 2 দিনে ভারতের শাসক দল বিজেপিকে টেক্কা দিয়েছিল, সেই দল বাস্তবের মাটিতে কতটা সফল হবে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর শুরুটা হয়েছিল একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্রতিক্রিয়া হিসেবে। তবে খুব তাড়াতাড়ি এটি ভারতের অন্যতম বড় একটা যুব আন্দোলনের রূপ নিতে দেখা যাচ্ছে। গত মে মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানির সময় বেকার তরুণদের তেলাপোকা বা ককরোচ এবং সমাজের পরজীবী হিসেবে মন্তব্য করেছিলেন। শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, সমাজে এমন কিছু যুবক রয়েছে যারা কোনো চাকরি পায় না এবং কোনো পেশায় জায়গা করে নিতে পারে না। তারা তেলাপোকার মতো চারদিকে ছড়িয়ে পড়ে, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম বা আরটিআই কর্মী হিসেবে সবাইকে আক্রমণ করতে শুরু করে এবং এরা মূলত সমাজের পরজীবী। বোস্টন ইউনিভার্সিটির পাবলিক রিলেশনসের ভারতীয় ছাত্র ও আম আদমি পার্টির সাবেক ভলান্টিয়ার 30 বছর বয়সী অভিজিৎ দীপক এই মন্তব্যকে প্রতিবাদের মোড়ক হিসেবে বেছে নেন। 16ই মে তিনি অনলাইনে ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামক একটি
ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের সূচনা করেন। তিনি চ্যাটজিপিটি ও ক্লাউডের মতো এআই সরঞ্জাম ব্যবহার করে মাত্র 24 ঘন্টার মধ্যে দলের ওয়েবসাইট ও ইশতেহার তৈরি করেন। চালুর মাত্র 5 দিনের মধ্যে সিজিপির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ক্ষমতাসীন দল বিজেপির অনুসারীর সংখ্যাকে ছাড়িয়ে যায়। বর্তমানে তাদের অনুসারীর সংখ্যা 2,38,00,000-এরও বেশি। সিজিপির মূল স্লোগান নির্ধারণ হয় ভয়েস অফ দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড, বা অলস ও বেকারদের কণ্ঠস্বর। সিজিপির আন্দোলনের বারুদ তৈরি হয়েছিল ভারতে গত মে মাসে ঘটে যাওয়া বিশাল পরীক্ষা কেলেঙ্কারির মধ্য দিয়ে। 3রা মে অনুষ্ঠিত হওয়া নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। সিবিআই তদন্তে দেখা যায় একটি আন্তর্জাতিক চক্র 15 লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করেছে। এই পরীক্ষা বাতিলের ফলে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে অন্তত 12 জন শিক্ষার্থী আত্মহত্যা করার খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নিট কেলেঙ্কারির পাশাপাশি সিবিএসই এর দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার মূল্যায়নে ব্যবহৃত অনস্ক্রিন মার্কিং পদ্ধতিতে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যার ফলে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী অস্বাভাবিক কম নম্বর পান। সিজিপির মূল দাবি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এছাড়া তারা পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর আইন পাস এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। সিজিপির আন্দোলনটি কেবল অনলাইনে সীমাবদ্ধ থাকেনি, বরং 20 জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘটের রূপ নেয়। ভারতের পরিবেশবিদ ও শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক 28 জুন থেকে এই আন্দোলনে যোগ দিয়ে আমরণ অনশন শুরু করেন। অনশনের 21তম দিনে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে দিল্লি পুলিশ তাকে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। 20 জুলাই লোকসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সিজিপি সংসদ চলো অভিযানের ডাক দেয়। প্রায় 50,000-এর মতো বিক্ষোভকারী দিল্লির রাস্তায় নেমে এলে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান এবং লাঠিচার্জ শুরু করে। এই সংঘর্ষে 180 জন আহত হন, যার মধ্যে 118 জন পুলিশ কর্মী রয়েছেন বলে দাবি করা হয়েছে। ছাত্র আন্দোলনের সমান্তরালে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা ভারত আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে নতুন করে আন্দোলনে নামে। কৃষকদের দাবি এই চুক্তির ফলে মার্কিন সস্তা কৃষি পণ্য ভারতীয় বাজারে প্রবেশ করবে এবং স্থানীয় কৃষকদের জীবিকা ধ্বংস হয়ে যাবে। কৃষকেরা সম্পু ও খনাউরি সীমান্ত সিল করে দিলে সরকার দ্রুত আলোচনায় বসে এবং 10 দিনের মধ্যে বৈঠকের আশ্বাস দিলে কৃষকেরা সাময়িকভাবে সীমান্ত অবরোধ তুলে নেন। 21 জুলাই লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে গিয়ে পুলিশের হাতে আটক হন। বিরোধী দলগুলোর সংসদের নিট পরীক্ষা এবং শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের বিষয়ে আলোচনার দাবিতে সংসদ অচল করে দেয়। 22 জুলাই ভারতে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন করা তরুণরা দিল্লির যন্তর মন্তর ছাড়তে অস্বীকৃতি জানায়। সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেসের সমর্থন পাওয়ার পর এই আন্দোলনের গতি আরো বেড়েছে। 22 জুলাই দিল্লির বাইরের কয়েকটি রাজ্যে তরুণদের উপস্থিতি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। দিল্লির পাশাপাশি এদিন মহারাষ্ট্রের মুম্বাই, কর্ণাটকের বেঙ্গালুরু ও বিহারের পাটনার মতো শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী পাটনায় তরুণদের সমাবেশে পুলিশ টিয়ার শেল ও জল কামান ব্যবহার করে। গুজরাটের আহমেদাবাদে সিজিপির কয়েকজন সমর্থককে আটক করেছে পুলিশ। আগের দিন কয়েক ঘন্টার জন্য আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার কালো পোশাক পরে সংসদে যান। সেখানে তিনি সরকারের কাছে জবাবদিহি দাবি করেন। পরে সাংবাদিকদের বলেন, ছাত্রদের প্রতি পূর্ণ সমর্থন আছে, তাদের সুরক্ষা ও ভবিষ্যতের বিষয়টি নিশ্চিত করা হবে। ভারতের এই চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশটির রাজনীতি এখন দুটি শিবিরে বিভক্ত। সিজিপি এবং শিক্ষার্থীরা বলছেন তারা দেশ বিরোধী নন, বরং তারা কেবল একটি স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের অধিকার চাইছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি এই আন্দোলনকে একটি গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিক্ষোভকারীদের সন্ত্রাসীদের বি টিম বলে মন্তব্য করেছেন। সরকারের দাবি, এই আন্দোলনের পেছনে বিদেশি অর্থায়ন এবং জর্জ সোরসের মতো ব্যক্তিদের মদত রয়েছে, যা ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দলীয় বৈঠকে বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস একটি স্পর্শকাতর জাতীয় ইস্যু এবং একে কেন্দ্র করে নোংরা রাজনীতি করা উচিত নয়। ভারত সরকার ইতিমধ্যেই এনটিএ সংস্কার এবং দোষীদের কঠোর শাস্তির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।
সরকার সংসদে আলোচনা করতে সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু বিরোধী দল কেবল আলোচনার অজুহাতে সংসদীয় কার্যধারা ব্যাহত করতে চায়। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিজেপি শাসনামলে প্রশ্নপত্র ফাঁসের জালিয়াতি একটি নিয়মে পরিণত হয়েছে। তাদের তথ্য মতে গত এক দশকে ভারতে 152টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, যাতে 7.5 কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। ককরোচ জনতা পার্টি বা সিজেপি এই আন্দোলন নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, উঠে আসছে নানামুখী বিশ্লেষণ। যে প্রশ্নটা বারবার উঠে আসছে সেটা হলো, যে দলের ফলোয়ার সংখ্যা 2 দিনে ভারতের শাসক দল বিজেপিকে টেক্কা দিয়েছিল, সেই দল বাস্তবের মাটিতে কতটা সফল হবে। কেউ কেউ আবার প্রশ্ন রেখেছেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে জেনজি আন্দোলন ব্যাপক সাড়া ফেলতে পেরেছিল, ভারতেও কি তেমন কিছু ঘটতে পারে? কেউ কেউ মনে করছেন এই আন্দোলন নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কংগ্রেস শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সরকারকে সোমবারের ঘটনার জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলার পর এই আন্দোলন নিয়ে আলোচনা আরো বেড়েছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, এই যুব বিক্ষোভ আগামী দিনে মোদী সরকারের জন্য সমস্যা তৈরি করতে চলেছে। গত 4 বছরে দক্ষিণ এশিয়ার 3টি দেশের সরকারকে রাজপথের আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে তরুণ সমাজ জেনজি। 2022 সালে কলম্বো, 2024 সালে ঢাকা এবং 2025 সালে কাঠমান্ডুতে প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিশ্লেষকেরা মনে করছেন ভারতের পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রথমত, শ্রীলঙ্কায় যখন আন্দোলন হয়েছিল তখন তাদের অর্থনৈতিক ভিত্তি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ভারত বর্তমানে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। দ্বিতীয়ত, সিজেপি নিজে থেকে ঘোষণা করেছে যে তারা প্রথাগত নির্বাচনে অংশ নিতে চায় না, বরং তারা কেবল একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে চায়। বিশ্লেষকরা মনে করেন শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের আন্দোলন তীব্র রূপ নিয়েছিল কারণ সেখানকার সাধারণ মানুষের কাছে গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের পথে অনিয়ম ছিল, কিন্তু ভারতে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা এখনো অত্যন্ত সক্রিয়। 2024 সালের সাধারণ নির্বাচনে ভোটাররা ক্ষমতাসীন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা কেড়ে নিয়ে একটি শক্তিশালী বিরোধী দল গঠন করেছে, যা প্রমাণ করে ব্যালট বাক্সের মাধ্যমে ভারতীয় ভোটাররা তাদের ক্ষোভ প্রকাশ করতে পারেন। ভারতের এই আন্দোলন প্রধানত উত্তর ও পশ্চিম ভারতের বড় বড় শহর ও কোচিং হাবগুলোতে তীব্র আকার ধারণ করলেও দক্ষিণ বা পূর্ব ভারতে এর তীব্রতা তুলনামূলকভাবে কম। ভারতের মতো বিশাল বৈচিত্র্যময় দেশে একটি অভিন্ন জাতীয় যুব আন্দোলন গড়ে তোলা ভৌগোলিক ও ভাষাগত কারণে বেশ কঠিন। আবার ভারতের বিচার বিভাগ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখনো সম্পূর্ণ ভেঙে পড়েনি। দিল্লি হাইকোর্ট কর্তৃক সিজেপির সোশ্যাল মিডিয়া ব্লকিং বাতিলের রায় এর প্রমাণ। ককরোচ জনতা পার্টি দেখিয়েছে সনাতন রাজনৈতিক অবকাঠামো ছাড়াও মিম এবং ইন্টারনেট সংস্কৃতির উপর ভিত্তি করে বিশাল জনমত গড়ে তোলা সম্ভব। ককরোচ জনতা পার্টির আন্দোলন বা কৃষকদের দেশ বাঁচাও মোর্চা হয়তো ভারতের নির্বাচনকে রাতারাতি প্রভাবিত করতে পারবে না, কিন্তু এই অসন্তোষ যদি অব্যাহত থাকে তবে তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গণতান্ত্রিক ভাবমূর্তিকে বিশ্বমঞ্চে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। পাকিস্তান কতটা বালুচিস্তানের জন্য সমস্যায় আছে। সম্প্রতি মীর ইয়ার বালুচ নামে এক ব্যক্তি, এক তরুণ লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন। তার ঘোষণার কাগজটিও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং তিনি দাবি করেছেন যে বালুচিস্তানের 85% ভূমি এখন যারা স্বাধীনতাকামী 2টা অর্গানাইজেশন সেখানে আছে, বালুচ লিবারেশন আর্মি BLA, বালুচ লিবারেশন ফ্রন্ট, এইরকম 2টো নাম। আরো অনেক সংগঠন আছে। মীর ইয়ার বালুচ কি এই সংগঠনগুলোর সদস্য কিনা সেটাও আসলে ভালোভাবে জানা যায় না। আর তিনি যে দাবি করেছেন 85% ভূমি বালুচ রেবেলদের অধিকারে আছে এখন, এটা আসলে দাবি করা সম্ভব। কারণ দেখেন, বালুচিস্তান অনেক বড় একটা জায়গা, বাংলাদেশের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি এটা। পাকিস্তানের তো আয়তন আমরা জানি মোটামুটি 8 লক্ষ বর্গ কিলোমিটার, তার 44% জমি হলো বালুচিস্তান। সেখানে মানুষ বসবাস করে মাত্র 1.5 কোটি। এত বড় জায়গায় 1.5 কোটি মানুষ এবং অনেক বিরান ভূমি আছে। এই বিরান ভূমি তো যে কেউ বলতে পারে যে এটা আমাদের দখলে আছে, মানে এটার উপর আমাদের দখল আছে। রাশিয়ার কথা চিন্তা করেন, রাশিয়াতে এত জমি পড়ে আছে যেটা
যে কেউ দাবি করতে পারে যে রাশিয়ার ওই জায়গাটা এখন আমাদের দখলে, মানে রাশিয়ার অভ্যন্তর থেকে কেউ যদি স্বাধীনতা ঘোষণা করে কোনো ধরনের, তারা ওই জায়গায় বলতে পারে যে ওই ভূমিটা, কারণ ওই ভূমিতে তো আসলে মানুষ নাই, কিছু নাই, মানে আন্তর্জাতিক সীমানার মধ্যে যতক্ষণ কেউ ঢুকে না, এরকম দাবি বাস্তবসম্মত। মানে এরকম দাবি আসলে ওইভাবে, কিন্তু যেইভাবে ঠিক 85% জমি একটা রাষ্ট্রের একটা রেবেলদের দখলে আসলে সেটাকে সত্যিকারের দখল বলা যায়, সেটা মিরিয়ার বালুচের দাবি অনুযায়ী সত্য এমনটা এখন পর্যন্ত মনে করার আসলে কোনো কারণ নাই। আরেকটা চরিত্র পাশাপাশি দেখা যাচ্ছে, এক নারী তরুণী ডাক্তার মাহারাং বালোচ নামে। উনি অনেক বালোচ মানুষের অধিকারের কথাবার্তা ইত্যাদি বলেন। তিনি ঠিক স্বাধীনতা সংগ্রামী কিনা সেটা পরিষ্কার নয়। এই দুই, একজন তরুণ একজন তরুণী ফোরফ্রন্টে আছেন, আরো অনেক মানুষ তো আছেন। এর আগে বালুচিস্তান আমাদের কাছে খুব বড়ভাবে ধরা পড়ে, বালুচিস্তান সমস্যা 2006 সালে, যখন জেনারেল পারভেজ মোশাররফের মিলিটারি আকবর বুকতিকে হত্যা করে। আকবর বুকতি আসলে বালুচিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, গভর্নর ছিলেন। তিনি বালুচিস্তানের বেশ কয়েকটা প্রধান ট্রাইবের মধ্যে বুকতি ট্রাইবের রাজা ছিলেন। পারভেজ মোশাররফের বন্ধু ছিলেন। পরবর্তীতে এই বালুচিস্তানের মানুষের অধিকতর অধিকার বলতে পারেন যে স্বায়ত্ত শাসনের জন্য আকবর বুকতি পারভেজ মোশাররফের সাথে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়েন এবং তিনি রেবেল হয়ে যান, বিদ্রোহী হয়ে তিনি কিছু মানুষ নিয়ে মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করেন, এবং যেই পর্বতে উনি লুকিয়ে যুদ্ধ করতেন সেই পর্বতে পারভেজ মোশাররফের সৈন্যরা আঘাত করে, গোলার আঘাতে সেই গুহা বিধ্বস্ত হয় এবং আকবর বুকতি মারা যান। এটা ছিল গত 30-35 বছরের এই মিরিয়ার বালুচের স্বাধীনতা ঘোষণার আগে বালুচিস্তানের সবচেয়ে বড় খবর। এবং বালুচিস্তানের মানুষ মনে করে যে পাকিস্তান তাদের অধিকার হরণ করছে। বালুচিস্তান তো অনেক বড় জায়গা, পাকিস্তান যদি 8 লক্ষ কিলোমিটার হয়, 3 লক্ষ কিলোমিটার হলো বালুচিস্তান, এবং এইখানে জনসংখ্যা মাত্র 1.5 কোটি। তো 1.5 কোটি মানুষ, এখন এখানে অনেক তামা, হীরা, তামা, সোনা, এরকম অনেক ন্যাচারাল রিসোর্সেস, খনি আছে, এগুলো আমরা শুনছি, কিন্তু এগুলো এখনো পুরোপুরি ব্যবহার হচ্ছে এটাও আমরা জানতে পারছি না, কারণ পাকিস্তানের যে টোটাল জিডিপি, তার কন্ট্রিবিউশন কিন্তু বালুচিস্তান থেকে, অন্তত পাকিস্তান সরকার যেটা দেখায় সেটা 5%-এরও কম। জনসংখ্যার অনুপাত ওটা ঠিকই আছে, এত বড় বালুচিস্তান, সেখানে মাত্র 1.5 কোটি মানুষ, কিন্তু এই 1.5 কোটি মানুষের জীবনমান পাকিস্তানের অন্যান্য এলাকা, বিশেষ করে পাঞ্জাব আর সিন্ধুর মানুষের জীবনের চেয়ে তারা দরিদ্রতর। এবং এই যে তারা স্বায়ত্ত শাসন চায়, এটার জন্য সেখানে মাঝে মাঝে মিলিটারি অ্যাকশন নেয়, এটা যত নেয় তত খুব বাড়ে। ফলে বালুচিস্তানের মানুষের একেবারে শুরু থেকে পাকিস্তান রাষ্ট্রের উপর অনেক ধরনের ক্ষোভ আছে। আমরা বালুচিস্তানের হিস্ট্রিটা একটু দেখি। বালুচিস্তান ছিল, এখন যেটা বালুচিস্তান বলে, এখানে 4টা প্রিন্সলি স্টেট ছিল 1947 সাল বা তার আগে। প্রিন্সলি স্টেট তো আপনারা জানেন যে ভারত উপমহাদেশে ভারত যখন ভাগ হয় তখন এরকম প্রিন্সলি স্টেট অনেক ছিল, অর্থাৎ স্থানীয় রাজারা এই রাজ্যগুলো শাসন করত। এরা ইংরেজ সরকারকে কর দিত, ইংরেজ সরকার এদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতো না। কাশ্মীর এমন একটা রাজ্য ছিল যেটা, এরকম অনেক ছিল, হায়দ্রাবাদ, এই বালোচেও প্রিন্সলি স্টেট 4টা ছিল। 4টার মধ্যে সবচেয়ে বড় এবং যেটা মূল বালুচিস্তান বলতে পারেন, সেটার নাম ছিল কালাত। কালাতের রাজার নাম ছিল খান অফ কালাত। এই খান অফ কালাতকে অনেকটা এরা বেশ 3-4 বছর মোটামুটি পাকিস্তান, ভারত যখন ভাগ হয়ে যায় পাকিস্তান এবং ইন্ডিয়াতে, ওই প্রিন্সলি স্টেট গুলোকে তো সুযোগ দেওয়া হয়েছিল যে যেদিকে যেতে চায় কিংবা ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়। জওহরলাল নেহরু সম্ভবত চেয়েছিলেন যে কালাত স্বাধীন থাকুক, কিন্তু কালাত পরবর্তীতে পাকিস্তান আসলে কালাত অনেকটা জোর করে দখলই করে নেয়। এই দখল করে তারা বালুচিস্তান তৈরি করে। আসলে সেটা দখল না করেও উপায় ছিল না, ওখানে তো কিছু কিছু বলা হয় যে কালাত রাজ্যটা ভারতের সাথে যুক্ত হতে চেয়েছিল, কিন্তু যেহেতু কালাত রাজ্যের সাথে ভারতের আসলে কোনো সীমানা নাই, অনেকটা কালাত যদি ভারতের অংশ হতো সেটা অনেকটা পূর্ব পাকিস্তান যে পাকিস্তানের অংশ হওয়া এইরকম হয়ে যেত, অর্থাৎ মাঝখানে পাঞ্জাব, সিন্ধ এই প্রভিন্সগুলো পাকিস্তানের থাকতো, পরবর্তীতে কালাত, বালুচিস্তান বা কালাত সেটা ভারতের অংশ হতো। এটা বাস্তবসম্মত ছিল না বলে জওহরলাল নেহরু বা ভারতের নেতারা এটাকে গ্রহণ করেন নাই। তবে আমরা একটা জিনিস দেখি যে বালুচিস্তান কিন্তু ভারতকে তাদের বন্ধু মনে করে। কালাত স্বাধীন থাকতে পারে নাই, পরবর্তীতে পাকিস্তানের অংশ হলো। এখানে আরেকটা মজার ঘটনা আছে, কালাত বা বালুচিস্তানের রাজধানী তো কোয়েটা, কিন্তু এটা দেখবেন বালুচিস্তানটা হলো, এর সাথে সীমানা আছে কার, ইরানের, আফগানিস্তানের, আর আছে আরব সাগর, আর এইদিকে তো সিন্ধ এগুলো, ওই পাকিস্তানের অন্য 3টা প্রভিন্সের এই বালুচিস্তানের সাথে সীমানা আছে।
3টা 4টা যেগুলো আছে, পাঞ্জাব, সিন্ধ, ওই যে খাইবার পাখতুনওয়ার সাথে বিশাল বিশাল সীমানা আছে। আপনারা যদি কোয়েটার অবস্থানটা লক্ষ্য করেন, যেটা বালুচিস্তানের রাজধানী, ওইটা আবার খাইবার পাখতুনওয়ার কাছাকাছি এবং আফগানিস্তানের কাছাকাছি। সেখানে গোয়াদার বন্দরের নাম আপনারা শুনেছেন। এই গোয়াদার বন্দরের আবার একটা চমৎকার জিনিস, কাহিনী আছে, ইতিহাস। সেটা হলো গোয়াদার বন্দরটা 1958 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন এটা ওমান থেকে কিনে নেয় গোয়াদার বন্দর, যেটা পরবর্তী এখন যেখানে যে বন্দরের অনেক উন্নতি করেছে চীন। এই গোয়াদার বন্দরটা অনেকটা ইরানের কাছাকাছি এবং ওমানের ঠিক উল্টো দিকে, আরব সাগর পার হইলে, অর্থাৎ সাগরের একেবারে স্বল্পতম দৈর্ঘ্য রাস্তাটা হলো 150 কিলোমিটার, অর্থাৎ গোয়াদার থেকে সরাসরি 150 কিলোমিটার গেলে অন্যদিকে আরব সাগর পার হয়ে সেটা হলো ওমান। 1958 সালে গোয়াদারকে, তখন তো এই বালুচিস্তান পাকিস্তানের অংশ, কিন্তু গোয়াদার ছিল ওমানের, এবং ওমান থেকে পাকিস্তান এটাকে 3 মিলিয়ন পাউন্ড দিয়ে কিনে নেয়, অনেকটা আলাস্কা কেনার মতো, বা $8 মিলিয়ন তখনকার হিসাবে। কেন? এর 175 বছর আগে গোয়াদারে ওমানি এক সুলতান বা প্রিন্স আর কি, সে পালিয়ে আসে গৃহ বিবাদের কারণে। সে রাজা হতে পারেনি, সে পালিয়ে ওমান থেকে গোয়াদার আসে। আর গোয়াদার তখন কালাতের অংশ। কালাতের যে খান বা রাজা, তিনি গোয়াদারটা সুলতান বিন আহমেদ, ওই ওমানি প্রিন্স বা রাজার নাম, তাকে দিয়ে দেয়, গিফট করে দেয় গোয়াদার অঞ্চলটা, যাতে উনি ওইখান থেকে খাজনা তুলে এই প্রিন্স চলতে পারে। অর্থাৎ খান একজন রাজা, আরেকজন রাজাকে উনি কতটা আদর যত্ন করলেন। তার কিছুদিন পর, কয়েক বছর পর, 8-10 বছর পর, ওই আহমেদ বিন সুলতান ওমানের রাজা হওয়ার বা শাসক হওয়ার সুযোগ পেয়ে যান। উনি ওমানের রাজা হওয়ার পর ওই গোয়াদার বন্দরটাকে আর কালাতের কাছে ফেরত দেয়নি। ওটা নিজের হিসাবে উনি এটা ওমানেরই অংশ হয়ে যায় তখন। এইভাবে 175 বছর গোয়াদার ওমানের অংশ ছিল, অর্থাৎ ওমান সেটা নিজের মনে করতো, অথচ জায়গাটা তাকে হিসাবে দিয়েছিল, বিক্রি করেছে এমন প্রমাণ নাই। ওই কালাতের শাসক এটা তাকে গিফট হিসাবে দিয়েছিল। 1950 সালে নাকি এই ওমান গোয়াদারকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু জওহরলাল নেহরু এটা যেহেতু সরাসরি ভারতের সাথে বালুচিস্তানের যোগাযোগ নাই, উনি এই বন্দরটা কিনতে চান নাই, রাজি হন নাই। রাজি হলে অবশ্য ভারতের জন্য এখন অনেক সুবিধা হতো। পরে 1958 সালে পাকিস্তান এটা কিনে নেয়। কিনে তো এখন সেই গোয়াদারের কাহিনী তো আমরা জানি। বালুচিস্তানের যে মানুষগুলো, এটা যদি আমরা বাংলাদেশের সাথে একটু তুলনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে বালুচিস্তানের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, এটা কতটা তাদের পূরণ হতে পারে। বালুচিস্তান কিন্তু, আমরা যেমন বাংলাদেশের পুরো বাঙালি, আমাদের ভাষা বাংলা ভাষা, হ্যাঁ আমাদের এখানে পাহাড়ের বা উপনিগোষ্ঠী আছে, কিন্তু মোটা দাগে আমরা কিন্তু বাঙালি ছিলাম। আমাদের স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, আওয়ামী লীগ দল ছিল, পুরো আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম। এমনকি পাহাড়ের জনগোষ্ঠীও অনেকেই আমাদের সাথে ঐক্যবদ্ধ ছিল, বাট ওইখানে একটু জটিল ইতিহাস আছে, সেই দিকে না যাই। বালুচিস্তানে কিন্তু এই অবস্থাটা নাই। বালুচিস্তান অনেকগুলো ট্রাইবে বিভক্ত, ফলে বালুচিস্তানের যে স্বাধীনতা সংগ্রাম, এখানে কোনো একক নেতৃত্ব এখন পর্যন্ত গড়ে ওঠেনি। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে উঠেছে, যেগুলোর নাম আমি আগে প্রধান দুটো হলো বালুচ লিবারেশন আর্মি, বালুচ লিবারেশন ফ্রন্ট। এই যে মীর ইয়ার বালুচ, যিনি স্বাধীনতা ঘোষণা দিলেন, এটা এখন পর্যন্ত কারো কাছে ক্লিয়ার না যে বালুচিস্তানের সকল মানুষের সমর্থন তার পেছনে আছে কিনা। আর বালুচিস্তানের সকল মানুষ কিন্তু স্বাধীনতা চায় না, তারা অধিকার চায়। তারা বেশিরভাগ না, অনেকেই, কত ঠিক বলা যাবে না, অনেক মানুষ কিন্তু পাকিস্তানের অধীনেই থাকতে চায়, কিন্তু তারা অধিকার চায়, মানে স্বায়ত্তশাসন চায়। স্বায়ত্তশাসনটা পাকিস্তান দিতে সাহস পায় না, যেটা তারা কিন্তু পূর্ব পাকিস্তানেও দিতে সাহস পায় নাই, বা অন্যান্য জায়গায়। পাকিস্তান যদি ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্র হতো, ভারতের দেখেন এই পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, এই যে রাজ্যগুলো যেভাবে স্বাধীন অনেকটা, পাকিস্তান কিন্তু ওই গণতান্ত্রিক পথে যেতে পারেনি। সেটা আমি পরের দিকে আলোচনা করব। কিন্তু বালুচিস্তানকে অনেকে বাংলাদেশের সাথে তুলনা করেন, কিন্তু আসলে বৈসাদৃশ্য অনেক। আমাদের যেমন ছিল বাংলা ভাষা, অনেক একেবারে আমরা পূর্ব পাকিস্তানের 98-99% মানুষের বাংলা ভাষা। বালুচিস্তানে কিন্তু ওই ভাষা ভিত্তিকও কিছু নাই। সেখানে বালোচ ভাষা আছে, আরেকটা ব্রাহুই, এটা হলো স্থানীয় দুটো ভাষা। এই দুই ভাষায় কথা বলে যে 1.5 কোটি মানুষ বালুচিস্তানে আছে, তার 60% মানুষের এই দুটো ভাষা। বাকি ভাষায় কথা বলে ওই যে সিন্ধি ভাষা, পাঞ্জাবি ভাষা, উর্দু ভাষা, পশতু ভাষা খুব বেশি ওইখানে চলে। ফলে ঠিক ভাষার ভিত্তিতেও রাষ্ট্রটা বালুচিস্তান ঐক্যবদ্ধ না। আর তো অনেক ট্রাইব আছে, এক ট্রাইবের সাথে আরেক ট্রাইব কিন্তু তারা মারামারি করবে স্বাধীন হয়ে গেলে। কারণ হলো মানুষগুলা সব ওই তারাই সুন্নি মুসলমান,
সুন্নি মুসলমান হওয়াতে ওই সুন্নি ইসলাম ফলো করে, এবং যদিও তারা পাকিস্তান রাষ্ট্রের সাথে ঝগড়াঝাটির কারণে এখনো তারা কিছুটা সেকুলার মনে হতে পারে, কিন্তু স্বাধীন হয়ে গেলে বা এসবেও কিন্তু তাদের মধ্যে সমস্যা হতে পারে। আর বালুচিস্তান আপনারা ইতিমধ্যে এগুলো জানেন, অনেক অনেক বক্তব্য শুনেছেন যে বালুচিস্তান যে যে এই 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 একই টাইপের মানুষ বা একই ভূমি আফগানিস্তানেও কিছুটা আছে, ইরানেও কিছুটা আছে। এরা সবাই যদি বালুচ বলি, এই সুন্নি মুসলমানগুলো আফগানিস্তানেও আছে, ইরানেও আছে, যদিও ইরানের বড় অংশটা হলো শিয়া। ফলে বালুচিস্তান স্বাধীন হয়ে যাক, এই ইরান চাইবে কি চাইবে না এইটা নিয়ে এক ধরনের ইরান এখন হয়তো পাকিস্তানের সাথে তাদের একটা টানাপোড়েন গেছে, সেখানে তারা বালুচিস্তানে সবসময়, বালুচিস্তান কিন্তু ইরানের জন্য সুবিধাজনক, নানানভাবে তারা প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু বালুচিস্তান স্বাধীন হলে ইরানের যে বালুচরা আছে তাদেরও হয়তো স্বাধীনতা কামিতে আসতে পারে, যে বালুচিস্তানের অংশ হওয়া, এটা কিন্তু মাঝে মধ্যে হয়। ফলে ইরানকে এটা কিন্তু খেয়াল রাখতে হয়। আর বালুচিস্তান বা খাইবার পাখতুনওয়া, এইখানে যে ডুরান্ড লাইনটা আছে যেটা ব্রিটিশরা করেছিল, যেটা মূলত পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সীমারেখা, এই সীমান্ত রেখাটাকে কিন্তু আফগানিস্তান ফেয়ার মনে করে না। খাইবার পাখতুনওয়ার বেশিরভাগ এটাকে আফগানিস্তান তারই অংশ মনে করে, কারণ এইখানকার মানুষের বেশিরভাগ মানুষ হলো পাঠান, তাদের ভাষা হলো পাশতু। বালুচেও একটা অংশে এই পাঠানরা বসবাস করে, তাদের ভাষা পাশতু। এবং পাশতু হলো, আপনারা জানেন কিনা, পাশতু হলো আফগানিস্তানের দুটো মানে প্রধান ভাষা আর কি। আফগানিস্তানের দুটো সরকারি ভাষা আছে, এই একটা হলো পাশতু। এগুলো হলো জটিল ভূ রাজনীতি। আর পাকিস্তান আর চীন তো কোঅপারেশন করে গুয়াদার বন্দরে ব্যাপক উন্নতি করে ইকোনমিক করিডোর, যেটা তারেক রহমানকে প্রস্তাব দিয়েছে বা তারেক রহমান দিয়েছেন বলে আমরা শুনি, বাংলাদেশ থেকে চীন পর্যন্ত এই ইকোনমিক করিডোর তো ওইখানে তৈরি হয়ে গেছে, হচ্ছে। এইটাকে আবার বালুচরা, তারা এটাকে ভালো চোখে দেখে না। তারা মনে করে যে চীন এখানে যা কিছু ইকোনমিক কর্মকাণ্ড করছে, এর থেকে পাকিস্তান কেন্দ্রীয় সরকার বা তারা লাভবান হচ্ছে, বালুচ মানুষের কোনো ভাগ্যের উন্নয়ন হচ্ছে না। এই বালুচের যারা স্বাধীনতাকামী, তারা কিন্তু এর আগেও দেখা গেছে যেসব চীনা মানুষ এখানে কাজ করে তাদেরকে আত্মঘাতী হামলা চালিয়ে খুন করেছে, এবং তারা করাচিতে চীনের যে কনসুলেট আছে সেখানেও কিন্তু হামলা করেছিল। এই অবস্থায় এটা মোটামুটি বালুচিস্তানের ভূমিরূপ, বালুচিস্তানের ইতিহাস। এটার পরিপ্রেক্ষিতে আমরা যদি বালুচিস্তানের স্বাধীনতার যে স্বপ্নটা বালুচ পিপল দেখে, এই স্বাধীনতার স্বপ্নটা আসলে আমি যতটুকু বুঝি, অনেকে রাগ করবে, সার্বিকভাবে দেখলে কিন্তু বালুচিস্তানের স্বাধীনতার যে স্বপ্নটা বাস্তব, সেটা কিন্তু স্বাধীন হওয়াটা আর যে আকাঙ্ক্ষা এবং এটা বাস্তবায়িত হওয়া কিন্তু আসলে বাস্তব ভিত্তিক না। কারণ হলো মানুষ অনেক কম সেখানে। ১.৫ কোটি মানুষকে পাকিস্তানের যে বিশাল সামরিক বাহিনী, এদেরকে অবদমিত করে রাখা পাকিস্তানের জন্য কঠিন না। আমরা কিভাবে স্বাধীন হতে পেরেছিলাম? আমাদেরকে একদিক থেকে ভারত সহায়তা করেছে, অন্যদিক থেকে আমরা কিন্তু বিচ্ছিন্ন ছিলাম। পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের কিন্তু ব্যাপক দূরত্ব ছিল, কিন্তু বালুচিস্তানের আবার সেই সুযোগটা নাই। বালুচিস্তান পাকিস্তানের সহজে সেখানে তারা সেটা সামরিক অ্যাকশন পরিচালনা করতে পারে, অন্যরা হয়তো সহায়তা করতে পারে, কিন্তু তাদের এইরকম জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে পাকিস্তানি সেনাবাহিনী সেখানে আপার হ্যান্ড পায়। এইখান থেকে বালুচিস্তানকে স্বাধীন করা, এটা হয়তো কোনোদিন হতেও পারে, কিন্তু বালুচিস্তানের স্বাধীনতাটা কিন্তু, এতে কিন্তু আবার পাকিস্তান রাষ্ট্রের এখানে কোনো সুখবর নাই। তার জন্য আসলে পাকিস্তান রাষ্ট্রের সুখবর নাই। দেখেন, এই যে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর অঞ্চলটা, সেটাতেও কিন্তু এখন স্বাধীনতার ডাক বা ভারতের সাথে মিশে যাওয়ার ডাক আছে। কারণ হলো যে ইকোনমিক ডিপ্রাইভেশন। পাকিস্তান রাষ্ট্রটা নানান কারণে এই বালুচিস্তান বা পিওকেতে আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট করতে সাহস পায় না। তারা পূর্ব পাকিস্তানে কিছু পেয়েছিল, আমরা শুনি তো আইয়ুব খানের সময় উন্নয়নের দশক ইত্যাদি ছিল, কিন্তু বালুচিস্তান বা পিওকেতে এগুলা করতে গেলে ওরা ভাবে যে কোন দিন আবার স্বাধীন হয়ে যায়, আবার উন্নয়ন না করলে আবার স্বাধীনতাকামিতা বাড়ে। এইটা একটা পাকিস্তান সরকারের জন্য একটা বড় ধরনের, পাকিস্তান রাষ্ট্রের জন্য এটা বড় ধরনের একটা ডিলেমা, অর্থাৎ দোধারি তলোয়ার, এই দিকেও কাটে ওই দিকেও কাটে। আর পাকিস্তান রাষ্ট্রের তো সার্বিকভাবে কোনো টাকা পয়সা নাই আসলে সেরকম উন্নয়ন করার। এখন চীন যদি বিনিয়োগ করে, সেটা আবার বালুচরা ভালো চোখে দেখছে না। তো সব দিক থেকে আসলে রাষ্ট্র ব্যবস্থা হিসাবে পাকিস্তান একটা কৃত্রিম রাষ্ট্র ব্যবস্থা জারি হয়েছিল পাকিস্তানে, তার অভিশাপ কিন্তু পাকিস্তান এইভাবে বয়ে বেড়াচ্ছে।
বালোচ, ওইদিকে পিওকে, সিন্ধিতেও ওদের এক ধরনের জন অসন্তোষ আছে। শুধু পাঞ্জাবটা তাদেরকে আসলে মূলত পাকিস্তান মনে করে। খাইবার পাখতুনওয়া তো এটা আবার আফগানিস্তান মনে করে, এটা তাদের অংশ। যদিও এখন ভয়ে তারা এটা বলে না, কারণ আফগান তো চালাচ্ছে যারা, তারা হলো তালেবানদের তো অত শক্তি টক্তি নাই পাকিস্তান রাষ্ট্রের সাথে যুদ্ধ করার জন্য। তাহলে বালুচিস্তান সমস্যার আসলে সমাধানটা কি হতে পারত? বালুচিস্তান সমস্যার সমাধান হতে পারত পরিপূর্ণ ন্যায় বিচার, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র যদি তাদের উপর পরিপূর্ণ ন্যায় বিচার করত এবং মানুষকে এই বোধটা দিতে পারত যে রাষ্ট্র তাদের উপর ন্যায় বিচার করছে। সেই বোধ পাকিস্তান দিতে পারে না। এর কারণটা কিন্তু পাকিস্তান রাষ্ট্র গঠনের মধ্যে নিহিত। আমরা যদি ভারত পাকিস্তান ভাগ হওয়া থেকে দেখি, আমরা দেখলাম যে ভারত গেল গণতন্ত্রের পথে, ধর্মনিরপেক্ষতার পথে, পাকিস্তান গেল মৌলবাদের পথে। যদিও মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন স্বাধীন হওয়ার পর, পাকিস্তান গঠন হওয়ার পর, যে পাকিস্তানে আজকে কোনো হিন্দু মুসলমান নাই, সবাই পাকিস্তানি। কিন্তু জিন্নাহ সাহেব আসলে ইসলাম ধর্মও বুঝতেন না, মৌলবাদও বুঝতেন না। উনি তো 2 পুরুষ আগে হিন্দুই ছিলেন, কিছুই জানতেন না, ইসলাম সম্পর্কে ওনার কোনো ধারণাই ছিল না। উনি অবশ্য গণতান্ত্রিক মানুষ ছিলেন এবং ভারত বিভাগের জন্য জিন্নাহকে আমি দায়ী করি, ভারতের নেতাদেরও দায়ী করি। কিন্তু জিন্নাহ সাহেব কে একবার ইমরান খান একটা বক্তৃতায় বলেছিল যে লোকে ইমরান খানকে সিধে মানে সহজ সরল বলে, উনি জোর গলায় বলছে, আমি বক্তৃতাটা দেখেছিলাম যে কায়েদে আজম ভি বহুত সিধে থি। আমি জানি না, আমার হিন্দি উর্দু অত ভালো না, এই কথাটা বলেছিল আমাকে তোমরা সিধা বলো, সহজ সরল বলো। জিন্নাহ সাহেব তো সহজ সরল ছিল। আসলে এখান থেকে বোঝাই যায় যে এরা আসলে সহজ সরল কি নির্বুদ্ধিতার পরিচয়। মানুষ হিসাবে খুব বেশি শিক্ষা দীক্ষা, এই যে অক্সফোর্ড পাশ করে ইত্যাদি করে, যে আমি কতক্ষণ আগে সিরাজুল ইসলাম চৌধুরী সম্পর্কে একটা বক্তব্য রেখেছি, আশা করি আপনারা ওইটা শুনবেন। এই লোকগুলো মূলত আসলে অনালোকিত মানুষ। এই যে দেখেন ইমরান খান, সে কিন্তু সামরিক বাহিনীর কাঁধে ভর করে পাকিস্তানে এত জনপ্রিয়তা, অন্তত রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল। সে অবশ্যই এখন অনেক জনপ্রিয়, কারণ যখন একজন নেতাকে আমরা তো শুনি যে পাকিস্তানের জেলে তার উপর লুতিকর্ম করা হচ্ছে, এরকম খবর কিন্তু বের হয়েছে। লুতিকর্ম আপনারা নিশ্চয়ই বোঝেন, বাংলাদেশের মাদ্রাসার হুজুররা যেটা করে শিশুদের উপর, এই লুতিকর্মের জন্য অভিযোগে অন্তত আনোয়ার ইব্রাহিমকে মাহাথির মোহাম্মদ জেলে পাঠিয়েছিল। তো যখন মানুষ শুনবে যে আমাদের নেতার উপর বা এরকম একজন ইমরান খানের উপর লুতিকর্ম হয় কিনা বলতে পারবো না, তখন তো আসলে তার জনপ্রিয়তা অনেক বাড়ে। কিন্তু আজকে ইমরান খানকে কে আটকে রেখেছে? পাকিস্তানের সামরিক বাহিনীগুলো, সেনাবাহিনী কিন্তু ইমরান খানকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে। অথচ ইমরান খান কিন্তু এই আইএসআই কে সুনাম করে করে আইএসআই এর সাথে সখ্য গড়ে তুলে উনি কিন্তু পাকিস্তানের রাষ্ট্রের ক্ষমতাসীন হয়েছিল। এই পুরো ব্যবস্থার মধ্যে তো ইমরান খানও, আমি তো বলবো সিধে থিয়া, অর্থাৎ ওই মানে সহজ সরল, মানে হলো বুদ্ধিমান মানুষ না আর কি, কোনোভাবেই প্রজ্ঞাবান মানুষ না। গণতান্ত্রিক তো বোঝাই যায় যে এদের গণতন্ত্র হলো যখন ওই পাকিস্তান রাষ্ট্রের অধীনে। জানি না ইমরান খান গণতান্ত্রিক হতেও পারে, কিন্তু আসলে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে গণতন্ত্রটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? গণতন্ত্র আর শরিয়া আইন দুটো একসাথে চলে না। এই জন্য ইসলাম ধর্মের সুনাম রক্ষা করার জন্যই আমরা কিন্তু বলি যে আপনারা ধর্মনিরপেক্ষতাটা মেনে নেন, ধর্মটাকে ব্যক্তিগত পর্যায়ে পালন করেন আর রাষ্ট্রকে সংবিধান অনুযায়ী চলতে দেন। সেই সংবিধানে লেখা থাকবে রাষ্ট্র সবার, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আস্তিক নাস্তিক সবার। এইটা মেনে নিলে আসলে এই জিনিসটা যে পাকিস্তান করতে পারে নাই, এই ব্যর্থতা, এই গজবটা পাকিস্তান ক্যারি করছে। এই জন্য তাদের নানান জায়গায় অসন্তোষ এবং একটা কৃত্রিম ভাবে পাকিস্তান রাষ্ট্রটা বেঁচে আছে। সেই কৃত্রিমতাটা কি? কৃত্রিমতাটা হলো আপনার সেনাবাহিনী দ্বারা, অর্থাৎ পাকিস্তান পাঞ্জাব সিন্ধ এই অঞ্চলের 20 ভাগ জমিদার, তাদেরই ছেলে মেয়েরা এই পাকিস্তানের ডিপ্লোম্যাট, গরিব থেকেও আছে বাট ডমিনেন্ট পার্ট হইলো ওইটা, ডিপ্লোম্যাট, সিভিল সার্ভেন্ট, পুলিশ সার্ভিসের সবাই, মিলিটারি, এরা সবাই হলো পাকিস্তানের এই জমিদার শ্রেণী। এই জমিদার শ্রেণী পাকিস্তানি মিলিটারি দ্বারা পাকিস্তান রাষ্ট্রটাকে জীবিত রেখেছে। আপনারা দেখেছেন ফিল্ড মার্শাল অসীম মুনিরের কাছে তাদের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অনেকটা পুতুলের চেয়েও মানে অপমানজনক। যখন আমরা দেখি যে প্রেসিডেন্ট ট্রাম্প দুইজনকে একসাথে ডাকে, এটা বড়ই অপমানজনক। অর্থাৎ আপনি বন্ধু বান্ধব হিসাবে ডাকতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী যখন ফিল্ড মার্শাল ছাড়া এরকম গুরুত্বপূর্ণ সফর করতে পারে না। কিংবা আমরা দেখেছি যে ইরান ইউএস এর যে মিটিং তারা করে দিয়েছিল, সেখানেও আসিফ মুনিরই সব ওই আছে আর কি, এই যে শাহবাজ শরীফ ওইরকম আছে আর কি। এইরকম একটা জিনিস আমরা কিন্তু বাংলাদেশে সময় দেখেছিলাম। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারটা যখন চলছিল, ওই ফখরুদ্দিনের আজকে মনে করেন যে পাকিস্তানের শাহবাজ শরীফ আর আসিম মুনিরের যে ক্ষমতার ভারসাম্য, সেটা 2007-8 সালে ঠিক জেনারেল মঈন ছিলেন আসিম মুনিরের জায়গায়,
আর ফখরুদ্দিন ছিলেন শাহবাজ শরীফের জায়গায়। যাই হোক, আমি জেনারেল মইনিউ আহমেদকে ভালোবাসি। উনি দেশপ্রেমিক মানুষ, উনি কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করেছিলেন, যেটা জেনারেল ওয়াকার এসে পুরোপুরি জঙ্গিদের হাতে বাংলাদেশকে তুলে দিল। কিন্তু এই যে দেখুন, পাকিস্তান যে শুরুতেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারলো না। আর মোহাম্মদ আলী জিন্নার ওই যে সিধে সহজ সরল নির্বুদ্ধিতাটা কি, তিনি ধরতেই পারেন নাই যে তিনি একটা বিষ পান করতেছেন, পাকিস্তানকে একটা বিষ খাওয়াইতেছেন, অথচ উনি জানতেনই তার বিষটা কি। পাকিস্তান গঠন হওয়ার কিছুদিনের মধ্যে 56 না কত সালে পাকিস্তানের সংবিধান, আমার এখন মনে নাই, সেখানে সেটা ইসলামিক রাষ্ট্ররূপে আবির্ভূত হল। হিন্দু ঘৃণা, হিন্দু বিদ্বেষ থেকে ইসলামিক রাষ্ট্র। এই যে তখন এই ইসলামিক রাষ্ট্র রক্ষা করার জন্য হলো মিলিটারি রাষ্ট্র, এবং কত মিলিটারি কু কি হয়েছে এগুলো ইতিহাসের অংশ, আপনারা জানেন। এই যে অগণতান্ত্রিক ব্যবস্থা পাকিস্তানের, একটা গণতন্ত্রহীন রাষ্ট্র, যার কারণে এই বালুচিস্তান সমস্যা, বালুচ সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের জন্য বেস্ট উপায় হলো গণতান্ত্রিক পথে ফিরে আসা। গণতান্ত্রিক পথে ফিরে আসার পূর্ব শর্ত কি? ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ত্যাগ করা, মিলিটারিকে রাজনৈতিক শক্তির অধীন করা। চিন্তা করেন তো, একটাও যদি করে পাকিস্তান কিন্তু আর টিকতে পারবে না কোনোভাবে। তখন পাকিস্তান টিকতে পারবে না কেন? এটা এমন নয় যে ভারত দখল করে ফেলছে বা সেটা না, মানে অভ্যন্তরীণ সংঘাতে পাকিস্তান আর টিকতে পারবে না। এই যে 20% জমিদারের স্বার্থ রক্ষার জন্য একটা রাষ্ট্র হয়ে গেল, যেটা ইসলামিক ব্যবস্থা ছাড়া, যে এখন যে ব্যবস্থাটা আছে মিলিটারি ব্যবস্থা ছাড়া আবার রক্ষা করা যাচ্ছে না। আবার এই রক্ষা করলে এই 20% জমিদার শ্রেণীকে সাধারণ মানুষের কাতারে নেমে আসতে হবে, সেটা আবার তারা করতে পারবে না। এমন একটা বিষ পাকিস্তান খেয়েছে, এবং অগণতান্ত্রিক ব্যবস্থার কারণে পাকিস্তান রাষ্ট্র হিসাবে এত দুর্বল। আমাদের দুঃখ লাগে কি, এই দুর্বল রাষ্ট্রটি, বাংলাদেশের যে জঙ্গি মৌলবাদী শ্রেণী আছে, অধ্যাপক শাহাদুজ্জামান, এরা মনে করে যে এই রাষ্ট্র সবাইকে ছাতার নিচে মানে তাদেরকে রক্ষা করতে পারবে, অথচ সে তো বালুচিস্তানি রক্ষা করতে পারে না। সে খাইবার পাখতুনওয়া, সেটা নিয়েও সমস্যা আছে। পাকিস্তানে তো একটা দুটো সমস্যা না। দেখেন, এই যে তালিবান পাকিস্তানি তৈরি করেছে, পাকিস্তান, ইউএস, এরা মিলে কিন্তু তালিবান, যেটা এখন আফগানিস্তানের ক্ষমতায়, সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করার জন্য, সেই তালিবান আবার পাকিস্তানে তৈরি হয়েছে, তেহরিকি তালিবান, ওই খাইবার পাখতুনওয়াতেই ওদের মূল ঘাঁটি। এরা এখন এরা অবশ্য স্বাধীনতা বলে না, কিন্তু এরা শরিয়া আইন চায় পাকিস্তানের জন্য। ফলে পাকিস্তান আর্মির সাথে আবার এই তেহরিকি তালিবানের কিন্তু যুদ্ধ হয়, তাদের মূল তালিবানের কাছে আশ্রয় পায় আফগানিস্তানে, সেজন্য আবার পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ হয়। আর তেহরিকি তালিবান, ওরা যেহেতু মূলত পাশতু বা পাঠান, ওরা হয়তো আফগানিস্তানের সাথে এক রাষ্ট্র গঠন করার ওদের স্বপ্ন থাকতে পারে। তাহলে দেখেন, এই যে এতটা সমস্যায় পাকিস্তান এখন জর্জরিত, এই কোন জায়গায় কি ইসলামটা তার জন্য কাজ করছে? এগুলো সব তো মুসলমান, বালুচিস্তানের সব মুসলমান, পাঞ্জাবিরা তো সবই মুসলমান। আর হিন্দু যা ছিল ওদেরকে তো মেরে ফেলেছে, ওদেরকে মানে ইয়েতে তাড়িয়ে দিয়েছে, ভারতে তাড়িয়ে দিয়েছে। আমাদের মতো বাংলাদেশে আমরা যেমন মানে 18% হিন্দু ছিল 1972 সালে, সেটা এখন 7% করে ফেলেছে। সব হিন্দু তাড়িয়ে, পাকিস্তানের মতো হিন্দু এখন 2-3% আছে কিনা আমার জানা নেই, খুব কম। পুরো রাষ্ট্রটাকে মুসলমানের রাষ্ট্র বানিয়েও কিন্তু শান্তি নাই। আজকে তেহরিকি তালিবান, কালকে বালুচিস্তান, একটার পর একটা সমস্যায় জর্জরিত। এই যে সমস্যাগুলো জর্জরিত হবে পাকিস্তান, এইটা কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ এবং এই ধরনের মুসলিম নেতাগুলো বুঝতেন, এবং এটা মওদুদিও বুঝতো, যে আজকে জামাতের যে আধ্যাত্মিক গুরু বুঝতো বলে মওদুদি কিন্তু ভারত বিভাগ সে কিন্তু চায় না। মওদুদি পরে যেটা হয় আর কি, বিন লাদেন প্রথমে একজন স্বাধীনতা সংগ্রামী ছিল, পরে কিন্তু আত্মঘাতী জঙ্গি। মওদুদিরও ওইরকম একটা ট্রান্সফরমেশন হয়েছে। মওদুদি নিয়ে একটা আলোচনা আমার করার ইচ্ছা আছে সুযোগ পাইলে। মওদুদি বুঝেছে, আবুল কালাম আজাদ বুঝেছে, মৌলানা আবুল কালাম আজাদ, যে পাকিস্তান এই রাষ্ট্র হিসাবে টিকতে পারবে না। টিকতে তো পারেনি, 1971 সালে ভাগ হয়ে গেছে। সব কিন্তু মুসলমানদের হয়েও কিন্তু এইটাই তো আসলে আমাদের বাংলাদেশের মানুষদের এটাই বোঝা উচিত, যে তারা যে ধর্মীয় শাসনটা চায়, যে জামাত এখন পাকিস্তানে, যার কোনো ভাত নাই, পাকিস্তানে কোনো জামাতের কিন্তু সদস্য নাই, সংসদ সদস্য নাই, বাংলাদেশে নাকি 75 সিট। যাকে আলোচনাটা দীর্ঘায়িত করতে চাই না, মূল কথা হলো বালুচিস্তান সমস্যা অলমোস্ট বর্তমান অবস্থায় স্বাধীনতা যেমন অসম্ভব মনে হচ্ছে, কোনোদিন স্বাধীন হতে পারে, আবার বালুচিস্তানের পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যেও তাদের সমস্যা সমাধান অসম্ভব। কারণ হলো, পাকিস্তান রাষ্ট্র যে ধরনের রাষ্ট্র তারা গঠন করেছে, এটা কোনোভাবেই একটা রাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখার কোনো ফর্মুলা না, যে একটা মিলিটারি ধর্মীয় রাষ্ট্র কায়েম করা। বালুচিস্তানের স্বাধীন হওয়ার মতো তাদের জনসংখ্যা, শক্তি, ঐক্য কোনোটাই নেই। তারা কিন্তু ঐক্যবদ্ধ না, এবং তাদের চাহিদা কারো স্বাধীনতা, কারো আত্মনিয়ন্ত্রণের অধিকার, অর্থাৎ যেটা স্বায়ত্তশাসন, এইরকম। তো এই অবস্থায় তারা আছে। অর্থাৎ আমি যেটা দেখি বালুচিস্তানের সামনে,
একটা চিরন্তন দুঃখ। এই চিরন্তন দুঃখ কতদিন থাকবে? যতদিন পাকিস্তান রাষ্ট্রটা থাকবে। পাকিস্তান রাষ্ট্র কতদিন থাকবে বলা মুশকিল, কারণ পাকিস্তান তো অর্থনৈতিকভাবে দেউলিয়া। বিশ্বের সবচেয়ে বেশি ভিক্ষুকের দেশ পাকিস্তান অফিসিয়ালি, অভ্যন্তরেও আবার এই যে মিডল ইস্টেও। আবার ভূ রাজনৈতিক ভাবে পাকিস্তান এখন নানান জটিলতা আক্রান্ত হচ্ছে। সৌদি আরবকে রক্ষা করবে বলে তারা কি চুক্তি টুক্তি করেছে। এখন ইরান তাদের বিরুদ্ধে চলে যেতে পারে সৌদি আরবকে রক্ষা করতে গেলে। এই যে ইরান আমেরিকা যুদ্ধ, তারপরে কাশ্মীর নিয়ে তাদের যে কাশ্মীরের যে অংশ তারা অধিকার করেছে তারা এখন ভারতের সাথে দেখতেছে। আচ্ছা, কাশ্মীর নিয়ে একটু বলি। দেখেন, পাকিস্তান কিন্তু সে যে অংশটা কাশ্মীরের দখল করে রেখেছে সেই অংশে কোনো অর্থনৈতিক উন্নয়ন করতে সাহস পায় না। আবার দেখেন, ভারত কিন্তু তাদের যে রাজ্য জম্মু এবং কাশ্মীর, সেখানে কিন্তু তারা ব্যাপকভাবে উন্নয়ন করছে এবং ধীরে ধীরে কিন্তু সেখানে যে পাকিস্তান পৃষ্ঠপোষকতায় যে সন্ত্রাসবাদ এবং স্বাধীনতা ইত্যাদির দাবি ছিল, ওগুলা কিন্তু এখন সন্ত্রাসবাদ কমে আসছে। আমি কাশ্মীর প্রশ্নে ভারতকে কেন সমর্থন করি? কারণ হলো যে ইসলামিক রাষ্ট্র গঠন করতে চাওয়া একটা চিরন্তন অভিশাপ, ধর্মীয় রাষ্ট্র গঠন করতে চাওয়া। পাকিস্তান যদি সেখান থেকে বের হয়ে আসতে পারতো, সেই মোহাম্মদ আলী জিন্নাহ যদি আরো 20 বছর বেঁচে থেকে যদি পাকিস্তানটাকে ঠিক করে দিয়ে যেতে পারতো, এবং পাকিস্তান যদি একটা কি বলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতো ভারতের মতো, যদিও ভাগ হয়ে গিয়েছিল, এই দুটা রাষ্ট্র কিন্তু পাশাপাশি থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে এরাই আবার এই ভারত উপমহাদেশকে অনেক অর্থনৈতিক উন্নয়ন করতে পারতো। এটা পারে নাই একমাত্র। দেশ ভাগের জন্য তো একটা গজব হয়ে গেছে। দ্বিতীয় গজব হলো পাকিস্তানের ধর্মীয় শরিয়া রাষ্ট্র হতে চাওয়া, এবং যেটা মিলিটারি ছাড়া আর কেউ ঐক্য রাখতে পারে না, এবং যার রাষ্ট্রটা এখন শুধু মিলিটারি এবং 20% জমিদারের স্বার্থ রক্ষা করে, আর কারো স্বার্থ রক্ষা করতে পারে না। হ্যাঁ পারে, তাদেরকে কলা মূলা ইত্যাদি দেওয়া হয়, সাবসিডাইজ ফুডও দেওয়া হতে পারে, কিন্তু ওই মানুষগুলার না ওই রকম ভাগ্য, যে ওই 20% জমিদারের যে ভাগ্য, সেই ভাগ্যটা কখনো তৈরি হবে না। তাদের ভাগ্যে ওইটা নাই। আমাদের বাংলাদেশ, আমরা সৌভাগ্যবান যে আমাদের ওইরকম, আমাদের যদিও মিলিটারি ওইরকমই হইতে চায়, আমাদের মিলিটারি বা আমলাতন্ত্র, কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না। এটা বঙ্গবন্ধু ভেঙে দিয়ে চলে গেছেন। আমরা যদি বাংলাদেশকে উদ্ধার করতে পারি, আমরা কিন্তু ওই গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে পারবো। এই যে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আসলাম, এটা ছিল আমাদের জন্য একটা পরম সৌভাগ্যের বিষয়। এই সৌভাগ্য পাকিস্তানে নাই। ফলে বালুচিস্তান আলাদা, মানে বালুচিস্তানের দুঃখ ততদিন আছে যতদিন এই পাকিস্তান রাষ্ট্র আছে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আসলে বালুচিস্তানের স্বাধীন হওয়া যেমন অত্যন্ত দুরূহ, আবার বালুচিস্তান সমস্যার সমাধান হওয়া অত্যন্ত দুরূহ। তাহলে বালুচ মানুষগুলোকে একটা চিরন্তন দুঃখের মধ্যে ঢুকিয়ে দিল। কে ঢুকিয়ে দিল? ঢুকিয়ে দিল ইসলামিক রাষ্ট্র কায়েমের পাকিস্তানের যে ভুল পন্থা এটা। এখন ভূ রাজনীতির কথাটা কেন আমি এত গভীর করে বললাম না? দেখুন, ভূ রাজনীতি সব সময় থাকে। ভূ রাজনীতি একটা রাষ্ট্রের মধ্যে মানুষ যখন বিভক্ত, বিদেশি শক্তিরা এসে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আমরা যেমন বাংলাদেশে দেখেছি যে 2024-এ মার্কিন যুক্তরাষ্ট্র জঙ্গিদের সাথে মিলে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। তো এখন বালুচিস্তান যেহেতু তারা স্বাধীনতা চায়, সেখানে ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, যত যারা এই অন্য রাষ্ট্রে প্রভাব বিস্তার করতে চায়, সৌদি আরব, তারা সবাই সেটা করবে সেখানে। এটা খুবই স্বাভাবিক। এখন পাকিস্তান যদি গণতান্ত্রিক রাষ্ট্র হতো, বালুচরা যদি ফিল করতো যে তারা পাকিস্তানি, তাহলে তো এই ভূ রাজনীতির যে প্রভাব বলি আমরা, সেটা সেখানে থাকতো না। বাংলাদেশে ভূ রাজনীতি নিয়ে অতি এমফাসাইজ করা হয়। এটার কারণ হলো আমাদের জ্ঞানের অভাব। ভূ রাজনীতি কখনোই সেখানে খুব বেশি গভীরে যেতে পারে না যেখানে মানুষ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ হলে আপনার গণতন্ত্র দরকার। আমাদের গণতান্ত্রিক স্বপ্ন কারা নষ্ট করেছে? স্বাধীনতা বিরোধীরা। বাংলাদেশ তো এই শুরু থেকে স্বাধীনতা বিরোধীরা ঢুকে গেছে, জাসদের, তারপরে জামাত, এইভাবে আমরা কিন্তু 50-50 রাষ্ট্রটা ভাগ হয়ে আছি। আমাদের শক্তি হলো ইতিহাস এবং সভ্যতা, স্বাধীনতা বিরোধীদের ওইটাই আবার দুর্বলতা। আপনি যদি ভূ রাজনীতি দিয়ে সবকিছু বিচার করেন, আপনি হয়তো ক্যান্সার, আপনার ক্যান্সারের ধরেন যখন জ্বর হলে আপনি একটা প্যারাসিটামল খেলেন, আপনার জ্বরটা সাময়িকভাবে সেরে গেল, ক্যান্সারটা তো সারল না। ভূ রাজনীতির আয়না বা প্রিজম বলুন বা চশমা দিয়ে যদি আপনি কোনো রাষ্ট্রের সমস্যা দেখেন, আপনি ওই প্যারাসিটামলটাকে, জ্বরটাকে দেখবেন, ক্যান্সারটাকে দেখবেন না। আমি যে বক্তৃতাটা রাখলাম একটু অগোছালো হলো, আমি কিন্তু আপনাদেরকে ক্যান্সারটা দেখিয়ে দিলাম। সেই ক্যান্সারটা হলো গণতন্ত্রহীন পাকিস্তান। অর্থাৎ এটার জন্য প্যানাসিয়া বা সর্বরোগের ওষুধ হতে পারতো গণতন্ত্র, সেটা দিতে পারছে না। গণতন্ত্র দিতে হলে মিলিটারিকে সরে যেতে হবে, সে সরতে পারছে না। ফলে পাকিস্তান না একটা কৃত্রিম রাষ্ট্র হিসেবে টিকে আছে, এবং কৃত্রিম রাষ্ট্রের স্থায়িত্ব বর্তমান পৃথিবীতে নাই।